2024 ঘাটাল লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য অনেক অনেক অভিনন্দন দীপক অধিকারী ওরফে দেব। অবাক হচ্ছেন কেন কথাটা বললাম? আজ তো 6th মে 2024, অর্থাৎ মে মাসের 6 তারিখ 2024। আজকেই এই কথাটা কেন বললাম, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার এই শুভেচ্ছা বার্তাতে, আগাম শুভেচ্ছা বার্তাতে যারা তৃণমূল সমর্থক রয়েছেন তারা হয়তো আমার প্রতি খুশি হতে পারেন, অন্যদিকে যারা বিজেপি সমর্থকরা রয়েছেন তারা আমার প্রতি কিছুটা ক্ষুব্ধ হতে পারেন। তবে এই ভিডিওটা যে কথাগুলো শেয়ার করতে চলেছি তাতে কিন্তু এই খুশি হওয়া, ক্ষুব্ধ হওয়া, খুশি অখুশির ব্যাপারটা কিন্তু চড়াই উতরাই থাকবে। মানে কখনো এই দল খুশি হবে, কখনো ওই দল খুশি হবে। একটু সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ করবেন। অনেকে মনে হতেই পারে, আমি জানি না আদৌ এই ভিডিওটা ঘাটাল লোকসভার যারা যারা অলরেডি ঠিক করে নিয়েছেন কাকে ভোট দেবেন সেখানে কোনো প্রভাব ফেলবে কিনা। আমার সেইটা উদ্দেশ্য নয় যে ভোটকে প্রভাবিত করা, বাট আমার কিছু প্রেডিকশান মনে হয়েছে সেটা আমরা তুলে ধরলাম। আর মনে হয় লোকসভা ভোটের আগে কথাগুলো বলাই তো বেটার না, কারণ আমিও তো ঘাটালের একজন মানুষ, ঘাটালের একজন ভোটার। আমারও কিছু দাবি দেওয়া রয়েছে, আমারও কিছু বাক স্বাধীনতা রয়েছে, আমারও কিছু কথা বলার জায়গা রয়েছে। ওকে, চলুন আলোচনায় যাওয়া যাক। কেন বললাম কথাটা, এবং আরও কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সাম্প্রতিককালে ঘাটালে রেলের বিষয়ে, মাস্টার প্ল্যান এবং বন্দর ব্রিজের বিষয়ে এই দুই প্রার্থীর সঙ্গেই আমি দেখা করেছিলাম, এবং আমাদের সঙ্গে বিভিন্ন কমিটিগুলোও ছিল যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। আমি হিরণবাবু এবং দেববাবু দুজনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। যাই হোক, প্রথম কথাটাতে ফিরে আসি যে কেন বললাম দেববাবুকে কেন অভিনন্দন বা শুভেচ্ছা জানালাম। ঘাটালের গ্রাউন্ড লেভেলগুলোতে যদি খোঁজ খবর নেওয়া যায় সেখানে দেখবেন যে যদিও এটা অনেকেই মানতে নারাজ, বিশেষ করে বিরোধী দলগুলো, যে প্রচারে অনেক লোক হতেই পারে, একজন অভিনেতাকে দেখার জন্য বহু মানুষ যেতে পারে, কিন্তু তার মানে সেই নয় যে তারা সবাই ওই অভিনেতাকে ভোট দেবে। কিন্তু 2014 থেকে 19 থেকে 24 যদি আমরা এই প্রেডিকশান দেখি 10 বছরে, সেখানে কিন্তু এই প্রেডিকশানটাই কাজ করেছে যে দেব তার যে একটা স্টারডাম, তার যে একটা নায়ক, যে একটা ছবি, এইটা কিন্তু ঘাটালের মানুষের মধ্যে বিরাট একটা কাজ করেছে। অন্যদিকে হিরণবাবু, তারও অবশ্যই একটা নায়ক বা একটা স্টারডাম রয়েছে, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও সেটা বর্তমানে যেহেতু তার হাতে সেই অর্থে কোনো ছবি নেই, সেটা কিন্তু অনেকটাই কমেছে। আমি বারবারই বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকারে বলেছি যে 2009-10 যে সময়টাতে দেব এবং হিরণ দুজনেরই উত্থান হচ্ছে, সেই সময় যদি আজকের এই লড়াইটা হতো তাহলে কিন্তু দেবের ক্ষেত্রে অত্যন্ত কঠিন 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 লড়াই হতো। কারণ আমরা যারা বিশেষ করে ক্লাস 9-10-এ এই দুইজন অভিনেতার সিনেমা দেখেছি, বিশেষ করে হিরণের যে সিনেমাগুলো আসছে সেই সময় জীবনসাথী, ভালোবাসা ভালোবাসা, দেবের সিনেমার আসছে চ্যালেঞ্জ, তারপরে আমাদেরকে প্রেমের কাহিনী। সো সেই সময় কিন্তু এই দুজন স্টারের কিন্তু একটা ব্যালেন্স ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে দেবের যে উত্থানটা ঘটলো সিনেমাতে, আস্তে আস্তে হিরণের কোথাও ছবি কমতে কমতে সেই জায়গাটা আমরা দেখলাম। আস্তে আস্তে হিরণ একদমই পুরো পলিটিক্স বা পলিটিশিয়ান হয়ে, এবং খড়গপুরে আপনারা প্রত্যেকেই জানেন, এবং তার পাশাপাশি ঘাটালে যেভাবে উনি সময় দিচ্ছেন। তো আমার কোথাও মনে হয়েছে এখন মানুষ, ঘাটালের মানুষ কী করবেন না করবেন, ভোট বাক্সে কী হবে সেটা তো পরবর্তীকালের বিষয়, কিন্তু আমার প্রেডিকশান, আমি যেহেতু দুটো ভোট দেখেছি, তো সেই জন্যে কিন্তু আমার প্রেডিকশান যে দেবের এই স্টার ইমেজ, সেটাই কিন্তু বর্তমানে যে শাসক দল তাদের কিন্তু একটা ভোট বাক্সকে আমার মনে হয় এবারেও কনফার্ম করবে, হয়তো দেবী এবারে জিততে পারে, আমার যতটুকু প্রেডিকশান, এবং জিতবে আমার মনে হচ্ছে যতটুকু প্রেডিকশান আর কি। অন্যদিকে আমি একটা বিষয় বলতে চাই, সাম্প্রতিককালে আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, সেখানে দেববাবু কিছু কথা বলছেন। দেখলাম সেখানে একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছে যে দেবের বিষয়ে বলা হচ্ছে যে অরাজনৈতিক মুখোশে, আমি কথাটা আবার রিপিট করছি, অরাজনৈতিক মুখোশে উন্নত মানের সুবিধাভোগী রাজনীতিবিদ, দেবের বিষয়ে এই কথাটা বলা হচ্ছে। অরাজনৈতিক মুখোশে উন্নত মানের সুবিধাভোগী রাজনীতিবিদ, অর্থাৎ যিনি বারবার নিজেকে বলছেন যে আমি রাজনীতি বুঝি না, রাজনীতি করতে চাই না, কিন্তু তাকেই কিন্তু এই কমেন্টটা কিন্তু অনেকেই করছে, আমি দেখলাম বর্তমানে। যাই হোক, আমার মনে হয় যে এই 2014 থেকে আজকে 2024, এই 10 বছর ধরে দেববাবু যেমন চলতে চেয়েছেন, যেমনভাবে উনি গুটি সাজিয়েছেন, সেইভাবেই কিন্তু চলছে। তাই যদি এই কমেন্টটা বিরোধী দলের কেউ করে থাকেন, আমার মনে হয় হিংসা করার কোনো দরকার নেই।
কোনো ক্ষোভ দেখানোর কোনো দরকার নেই। তবে যদি কোনো আন্দোলনকারী এই কমেন্টটি করে থাকে, অবশ্যই আমি বলবো তার আবেগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ এই কমেন্টের মধ্য দিয়ে। কেন বললাম বিরোধীদের এই কমেন্ট করার প্রয়োজন নেই বা হিংসা করার প্রয়োজন নেই? এই জন্যেই বললাম, কারণ আজকে দেব যেভাবে চলছে তার জন্য দায়ী কিন্তু বিরোধী দল, দায়ী কিন্তু বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই প্রত্যেকটি দল আমার মনে হয় দায়ী। কেন বললাম কথাটা? আমরা যদি ঘাটালের বন্যাগুলো দেখি, প্রত্যেকটা বন্যার ক্ষেত্রে আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে, আমিও চ্যালেঞ্জ করলাম, আপনারা মিলিয়ে নেবেন। প্রত্যেকটি বন্যার ক্ষেত্রে যখন জল বাড়ছে, নদীর জলস্তর বাড়ছে, আপনি কোনোদিনের জন্য দীপক অধিকারী বা দেবকে ঘাটালে দেখতে পাবেন না। কখন দেখতে পাবেন? যখন জল আস্তে আস্তে নেমে যাচ্ছে, ঠিক সেই সময় দেখবেন উনি বহু ত্রাণ নিয়ে ছুটে গেছেন। তারপরে মিডিয়াতে একটা বিরাট হাইলাইট ব্যাপার, ত্রাতা রূপে দেব ঘাটালে বন্যার ত্রাণে অসংখ্য মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। এই যে একটা মিডিয়া যে একটা পারসেপশন তৈরি করে দেয়া প্রত্যেকটা বন্যার ক্ষেত্রে, কোনোদিনও প্রশ্ন করেছেন মিডিয়া বন্ধুরা যে কেন বন্যার যখন জল বাড়ে তখন কেন সাংসদ পৌঁছান না? আমার মনে হয় ওই সময়টাই তো মানুষের সবথেকে বেশি দুর্দশার দিন, ওই সময়টা তো মানুষের সবথেকে বেশি পাশে থাকার দিন। সেই সময় অবশ্যই আপনি বলতেই পারেন, এটা অস্বীকার করব না, ঘাটালের যারা তৃণমূল সমর্থক তারা কিন্তু পাশে থাকে মানুষের, অবশ্যই অন্যান্য দলেরও মানুষেরা পাশে থাকেন, কিন্তু একজন সাংসদ কেন থাকবেন না? যেখানে এমএলএ থাকছেন সেখানে কেন সাংসদ থাকবেন না? তিনি যখন জল কমবে তখন গিয়ে পৌঁছবেন। তাহলে এই ক্ষেত্রে বিরোধীরা কিন্তু স্ট্রং কোনো অ্যাকশান নিতে পারেননি। অ্যাকশানের কথা এই জন্যেই বললাম যে তাদের যে রাজনৈতিক যে কর্মসূচিগুলো থাকে, একজন সাংসদ যখন সঠিক সময়ে পৌঁছচ্ছেন না, তখন স্বাভাবিকভাবে সেই সাংসদ মনে করবেন যে আমি যে স্ট্র্যাটেজিতে চলছি সেটাই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ২ নম্বর বিষয়, অনেকেই বলছেন, বিশেষ করে বিজেপির তরফ থেকে অনেকেই অ্যালিগেশন নিয়ে আসছেন দেবের বিরুদ্ধে, যে দেব এই করেছে, ওই করেছে, সেই কেউ বলছে যে হচ্ছে গরু পাচার মামলা থেকে শুরু করে কেউ অনেক রকম কথা বলছে, তার সিনেমাতে কাজে লাগানো হয়েছে। আমার বক্তব্য, যদি বিজেপির তরফ থেকে এই অ্যালিগেশনগুলোই নিয়ে আসা হয়, তারা তো সেন্ট্রালে রয়েছেন, সেন্ট্রালে তো এত বড় বড় সংস্থা রয়েছে, হাইকোর্ট রয়েছে, সেখানে কেন আইনি ব্যবস্থার পথে যাচ্ছে না তাদের হাতে যদি কোনো প্রমাণ থেকে থাকে? অথচ এইটাকে হাতিয়ার করেই কিন্তু দেব বেশি প্রচারে হাইলাইট করছেন নিজেকে, যে আমাকে তো দুবার সিবিআই বা ইডি ডাকলো, কই আমার তো কিছু করতে পারলো না, এবং আমি পালিয়ে যাওয়ার ছিল না, আমি বুক ফুলিয়ে মানে এই ধরনের আমার যে ঘাটালের মানুষের জন্য যে মাস্টার প্ল্যান সেটা আমি করতে এসেছি। অবশ্যই এটা তার জন্য বেনিফিট। তাহলে কেন বিজেপি কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না? সো এই পয়েন্টগুলো কিন্তু দেব নিজেকে বারবার ধরে হাইলাইট করে কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছে। তৃতীয় বিষয়, সংসদে যদি উপস্থিতির কথা বলেন, সংসদে উপস্থিতির কথা বললেই তখন আমরা তাকে, যারা বিরোধী দল রয়েছে তারা আক্রমণ করছে, কখনো 1%, কখনো 2%, কখনো 9%, কখনো 11%। অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে যেখানে ঘাটালের সাংসদ ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বহু সাংসদের অ্যাটেন্ডেন্স রয়েছে 90%, 85%, কারো 100% অ্যাটেন্ডেন্স রয়েছে। তাহলে কেন সে 11% উপস্থিতি বা 1% উপস্থিতিতে সংসদ ভবনে কাটালো এই 2019 থেকে 24 এই সময়টা, বা তার আগেও 11% বা এরকম একটা কিছু ছিল? তাহলে আমার বিরোধীদের কাছে প্রশ্ন, ঘাটালে যখন সাংসদ পৌঁছচ্ছেন, আপনারা কতবার তাকে বিক্ষোভ দেখিয়েছেন, কতবার তাকে বলেছেন যে তার সংসদ ভবনে উপস্থিতি অত্যন্ত কম? কি কি মানে এগেনস্টে কি ব্যবস্থা নিতে পেরেছেন? আমি আবারও বলছি, এগেনস্টে ব্যবস্থা নেওয়া মানে রাজনৈতিক ব্যবস্থা নেওয়া, যেহেতু আপনারা রাজনৈতিক দল, কি ব্যবস্থা নিতে পারেছেন? কোনো কিন্তু ব্যবস্থা নিতে পারেন। তাহলে সে মনে করছে আমি যে স্ট্র্যাটেজিতে চলছি, আমি যে ট্যাকটিক্স নিয়ে চলছি সেটাই ঠিক আছে। অন্য একটা বিষয়, 4 নম্বর, ঘাটালে যদি দেবের নিজস্ব এলাকায় উপস্থিতি দেখেন, সেটা দেখবেন কখনো 3 মাসে একবার, কখনো 6 মাসে একবার, কখনো 7 মাসে একবার, এইরকম কিন্তু থাকে। তাহলে এলাকায় যদি কোনো সাংসদ ভেবে থাকেন 5 বছরের টার্মে আমার যদি 10-15 বার বা 20 বার গেলেই হয়ে যায়, কাজ মিটে যায়, তাহলে তিনি কেন ফোকাস করবেন না? তিনি কেন চাইবেন না যে আমি একজন এমপি ডেজিগনেশন আমার সঙ্গে ক্যারি করব, তার সঙ্গে সঙ্গে আমার যে এমপি ডেজিগনেশনের যত রকম সুবিধা আছে, যত রকম সুযোগ আছে সেইগুলো নেব? আপনাদের কি মনে হয় না যে এই যে এমপি বা এই যে ইমেজটা হয়তো
কোথাও না কোথাও দেবের অভিনয় কেরিয়ারও অ্যাডভান্টেজ দিয়েছে, তার সাংসদ হওয়াটাও তার সিনেমাগুলোতে অনেক রকম বেশি সফলতা নিয়ে এসছে। আপনাদের কি মনে হয়? মনে হয় না? অবশ্যই আপনারা বিশ্লেষণ করুন, খোঁজ খবর নিন। সো এই 4-5টা বিষয়ে যেখানে দেবের নেগেটিভ দিকগুলোকে তুলে ধরছেন বিরোধী দলরা, তাহলে আপনারা নেগেটিভ দিকগুলোকে শুধু ভোটের সময় না তুলে ধরে আপনারা 2019 থেকে 24 অবধি কি কি কাজ করেছেন, রাজনৈতিক কর্মসূচি কি কি পালন করেছেন, কি কি রাজনৈতিকভাবে ব্যবস্থা নিয়েছেন, যে একজন সাংসদ তিনি তার এলাকাতে 6 মাসে একবার যান কি 3 মাসে একবার যান। আপনাদের যে অভিযোগ, অবশ্যই আমরা যারা ঘাটালবাসী, ঘাটাল মহকুমাবাসী, আমাদেরও অনেক অভিযোগ রয়েছে সংসদের বিরুদ্ধে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও তৃণমূল দল তারা বলছে আমরা দেবের, তিনি তো আমাদের সাংসদ, তাই আমরা তো আমাদের কাজটা করে চলেছি। কিন্তু একজন মানে হেডমাস্টার মশাই স্কুল চালানো আর টিআইসি দ্বারা স্কুল চালানো, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যে বিষয়টা নিয়ে কিন্তু বিরোধীরা বারবার সোচ্চার হচ্ছে। কিন্তু বিরোধীদের সোচ্চার এই শুধুমাত্র ভোটের 2 মাসের সময় কেন, আমার প্রশ্নটা সেখানেই। 2019 থেকে 24 আপনারা কী করছিলেন? আপনারাও তো তার মানে দেবকে সাপোর্ট করে এসছেন, আপনারাও তো দেবকে সমর্থন করে এসছেন, সে যে ট্যাকটিক স্ট্র্যাটেজিতে চলেছে সেইটাকে সফল করে দেওয়ার জন্য। আপনারা দেখবেন ভারতবর্ষের ইতিহাসে যদি দেখেন যে বিভিন্ন রাজনীতিবিদ তারা বিভিন্ন অভিনেতা তারা কিন্তু রাজনীতির ময়দানে এসেছে, অনেকে কিন্তু খুব কম সফলতা পেয়েছে, এবং অন্যদিকে আমার মনে হয় অনেকেই কিন্তু হারিয়ে গেছে বা ডুবে গেছে রাজনীতি করতে এসে। কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের সফলতম একজন রাজনীতিবিদ যিনি অভিনয় জগৎ থেকে এসেছেন, তার নাম হলো দেব বা দেব ওরফে দীপক অধিকারী। কেন বললাম কথাটা? আপনারা যদি দেখেন 2014-তে যখন দেবকে দাঁড়ানোর জন্য বারবার ধরে বলা হচ্ছে তৃণমূল দলের তরফ থেকে, তখন আমরা প্রথমে শুনেছিলাম উনি নাকি কিছুটা ডিনাই করেছিলেন যে না, আমি দাঁড়াবো না, অভিনয় জগৎ নিয়ে থাকতে চাই। কারণ অনেকেই কিন্তু এই অভিনয় করতে এসে কিন্তু তাদের অভিনয় যে জগৎটা রাজনীতি করতে সেটা কিন্তু হারিয়ে ফেলে। কিন্তু আপনি দেখবেন দেবের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টোটা হয়েছে। দেবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রাজনৈতিক ফিল্ডটাকে অ্যাডভান্টেজ নিয়ে, মানে আমি আবারও বলছি এমপি বা সাংসদ এইটা কি দুর্নীতি উন্মুক্ত, আমি সেগুলো ছেড়ে দিলাম, কিন্তু একটা এমপি ডেজিগনেশন থাকা মানে তার অবশ্যই অনেক রকম সুযোগ সুবিধা আছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক, আগামী দিনে আমি যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অন্য কোনো কলেজের প্রফেসরও হই বা কোনো কলেজের শিক্ষকতাও করি, আমার মনে হয় এই যাদবপুরের গবেষক এটা কিন্তু আমার জন্য বিরাট বড় একটা স্ট্যাম্প। হয়তো ওই কলেজে প্রফেসর হওয়ার পরেও কিন্তু আমার ক্ষেত্রে অনেক জিনিস অসুবিধা হবে, যেটা হয়তো এখানে আমার যে একটা পপুলারিটি রয়েছে সেইটা কিন্তু আমাকে একটা অন্য জায়গা দিচ্ছে সোসাইটিতে। তো তাহলে আমার বক্তব্য, আপনারা বিরোধী দল যারা রয়েছেন তারা প্রতিবাদও করবেন না, বিক্ষোভও দেখাবেন না, অবস্থানও দেখাবেন না কোনো একটা কর্মসূচি নিয়ে। তিনি বাংলায় বলছেন, আমার মনে হয় এই যে বাংলায় বলা সংসদে গিয়ে, এটা পুরোপুরি একটা ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই নয়। কারণ সংসদে গিয়ে অবশ্যই আপনি আপনার মাতৃভাষায় বলতে পারেন, কিন্তু আজ অবধি যত সাংসদরা গেছে লোকসভাতে, তারা প্রত্যেকে ইংরেজিতে বলেছে বা হিন্দিতে বলার চেষ্টা করে, যেটা কিন্তু ঘাটালের মানুষ কেউ বুঝেনি। তো সেই জায়গা থেকে দেব কিন্তু বাংলায় বলে ঘাটালের মানুষের আপামর ঘাটালবাসীর মন কিন্তু ছুঁয়ে নিয়েছেন। যে কারো কারো মনে হয়েছে এগুলো, যারা হয়তো কোনোদিনও হিন্দি বা ইংরেজিটা বোঝেন না, ওই ঘাটালের সাধারণ মানুষগুলো তারা বুঝেছে যে দেবই প্রথম ব্যক্তি যিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করছে, আন্দোলন করছে। তাহলে দেব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তার যে ট্যাকটিক স্ট্র্যাটেজি, সৌজন্যতা, এবং তার পাশাপাশি যেটা বিরোধীদের অভিযোগ যে তিনি অরাজনৈতিক মুখোশে রাজনৈতিক কাজগুলোকে করে গেছেন এবং সেটা উন্নত মানের, আমার মনে হয় এই কাজটা কিন্তু দেব অনেকটাই সফল। আপনারা শুনেছেন এই নিয়ে কেউ কেউ তাকে বিঁধেছেন, কটাক্ষ করেছেন যে 2019 20 বা 21 এই সময় যখন বন্যা হয়েছিল করোনা পিরিয়ডে, সেই সময় দেব ঘাটালে গিয়ে একটা কথা বলেছিলেন, যে বলা হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, তিনি উত্তরে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তখনই সম্ভব দিদি যদি প্রধানমন্ত্রী হন। অনেকে বলছিলেন সেই সময় যে দেব হচ্ছে 2024-এর লোকসভা ভোটের প্রচারটা 2020-21 থেকে শুরু করে দিয়ে গেল। তাই দেব অরাজনৈতিক নয়, তিনি হচ্ছে সবথেকে বড় রাজনীতিবিদ এবং সেটা উন্নত মানের রাজনীতিবিদ। সো আবারও বলছি যে দেব যে ট্যাকটিক স্ট্র্যাটেজিতে চলছে সেইটা কিন্তু 99% সফল কোথাও না কোথাও। কারণ তাকে কিন্তু বিজি করে রাখতে পারছেন না। ঘাটালের যারা বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারা আজকে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি সঠিক
ব্যবস্থা নিতে পারতো, রাজনৈতিক ব্যবস্থা, বিক্ষোভ, অবস্থান, আন্দোলন, কেন ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না, আজকে কেন রেল লাইন হচ্ছে না, এইগুলো যদি যে অরাজনৈতিক কমিটিগুলো আছে তার পাশাপাশি রাজনৈতিক দলগুলো আজকে দেখাতো, তাহলে কিন্তু কোথাও না কোথাও সাংসদ বাধ্য হতো ঘাটালে কিন্তু গিয়ে এই সমস্যার সমাধান মানুষকে বোঝানো, এবং তিনি কিন্তু বারবার ছুটতে বাধ্য হতেন দিল্লিতে। সেই কাজটা কিন্তু বিরোধী দল, ঘাটালের যারা বিরোধী দল রয়েছে তারা কিন্তু করতে পারেনি। তাই স্বাভাবিকভাবে দেব মনে করছে আমার যদি 3 মাসে 6 মাসে একবার ঘাটালে যাওয়া এবং সংসদ ভবনে কোনো একটা সময় করে আমার হয়তো যখন শুটিং আছে তখন দিল্লিতে গিয়ে একবার দেখা করে আসা, তাহলে আমার যদি এইভাবে চলে যায় তাহলে আমি কেন সংসদ পদে আমি আসবো না? তো আমার মনে হয়েছে যে অযথা কারো নামে কোনো কাজ না করে, কারো নামে হঠাৎ করে ওই ভোটের সময় 2 মাস 3 মাসে কোনো কমেন্ট করে দিলাম, আমার মনে হয় সেটা ঠিক নয়। সারা বছর ধরে, 5 বছর ধরে আজকে যদি আপনারা সঠিকভাবে তাকে ব্যবস্থা নিতে পারতেন, রাজনৈতিক ব্যবস্থা, তাহলে কিন্তু সে একবার হলেও ভাবতো যে না, আমাকে ঘাটালে কিন্তু সময় দিতে হবে, যথেষ্ট সময়, কারণ বিরোধীরা এখানে কিন্তু যথেষ্ট স্ট্রং। কিন্তু আপনারা দেখবেন যে 3 মাস 6 মাস ছাড়া তিনি যাচ্ছেন, বেশিরভাগ সময়টাই তিনি শুটিংয়ে ব্যস্ত থাকছেন, এবং তার পাশাপাশি রাজনীতির একটা সেকেন্ডারি কোনো একটা পার্ট হিসেবে লাইফের তিনি সময় দিচ্ছেন এবং দিব্যি সফলতার দিকে এগিয়ে চলেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় 2024-এর যে লোকসভা ভোট আবার এই একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হতে চলেছে। তবে আমার মনে হয় এই ক্ষেত্রে যে বিরোধী রাজনৈতিক দল তাদের কিন্তু ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু শুধু 2024 নয়, 2029, 2034, 2039, 2044, 2049 আর এগোচ্ছি না, এই প্রত্যেকটা ফেজেই কিন্তু দেবী জয়লাভ করবে ঘাটাল থেকে। তার যে স্টার ইমেজ, তার এই অভিনয় জগতের তার যে সফলতা, তাকে কিন্তু বারবারই ঘাটালে লোকসভা ভোটে চ্যাম্পিয়ন করে রাখবে, আমার মনে হয় যতটুকু। অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।